শামীম ভাই, ক্রিকেটের যে উন্নতি, আজকে 1400 কোটি টাকার বোর্ড, প্রথম থেকে যখন এই ক্রিকেটের সাথে কিন্তু সাংবাদিকরা জড়িত, এটা যে কোনো বোর্ডের কর্তারা বলে বলে গিয়েছিল, সেই কর্তারা এখন ভোটের সময় চেঞ্জ হয়ে গেছে। তারা যখন ভোট আসে তখন চেঞ্জ হয়ে যায়। তখন কেন এই সাংবাদিকদের সাথে এত দূরত্ব সৃষ্টি হয়? কেন আমরা কথা বলতে পারি না নির্বাচন কমিশনারদের সাথে? কারণ কালকে পর্যন্ত আপনি জানেন যে 17 তারিখ থেকে 19, 19 থেকে 22, 22 থেকে এটা আজকে পর্যন্ত পৌঁছাইছে। তাহলে এখানে কি সাংবাদিকদের কি নিয়ম নেই যে কাউন্সিলর এদের সাথে কথা বলবে, নির্বাচন কমিশনারদের কথা বলবে? দেখেন, 1997 থেকে 2008 সাল পর্যন্ত যে ক্রিকেট বোর্ডে যে 4বার নির্বাচন হয়েছে, এই 4বার নির্বাচন কেন্দ্র ছিল হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের যে বর্তমানে যে পুরনো ভবন, যেটা সেই পুরনো ভবনে। এবং এখানে এত সুন্দর ছিল, জাতীয় ক্রীড়া পরিষদেরই আপনি একজন পরিচালককে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার করা হতো, এবং নির্বাচনের যে কমিশন ছিল সেটা জাতীয় ক্রীড়া পরিষদ থেকেই মনোনীত করা হতো। একটা জাতীয় ক্রীড়া পরিষদ যেহেতু ক্রীড়াঙ্গনের অভিভাবক, সকল ফেডারেশনের অভিভাবক হিসাবে তারা পরিচিত, এবং এমন একটা জায়গা ছিল যেখানে সরাসরি হচ্ছে নির্বাচন কমিশন কার্যালয়ে সারাক্ষণ গণমাধ্যম কর্মীরা যেতে পারতো, তাদের কাছ থেকে অনেক তথ্য নিতে পারতো। কারণ বিষয়টা কিন্তু ধীরে ধীরে আমরা যেটা দেখছি 2013 থেকেই কিন্তু পরিস্থিতিতে আস্তে আস্তে করে ক্রিকেট বোর্ড এটাকে কেন্দ্রীভূত করে ফেলেছে নিজেদের ম্যানেজমেন্ট অফিসে। এই নির্বাচন কমিশন অফিসটা স্থাপন করা থেকে শুরু করে, এইবার খেয়াল করে দেখবেন যে নির্বাচন শিডিউল যখন ঘোষণা হয় বা আপনার যেটা ক্রিকেট বোর্ড নির্বাচনের তারিখ ঘোষণা করে, তখনই কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে বিসিবির নির্বাচনের অস্থায়ী কার্যালয় থাকবে হচ্ছে ম্যানেজমেন্ট অফিস। তাহলে অফিসে আজকে তো নিশ্চয়ই আপনারা দেখেছেন, আর সিঁড়ি দিয়ে উঠলেন, দোতলায় কয়েকটা রুম দেখলেন, কোথাও তো অস্তিত্ব পাওয়া গেল না নির্বাচন কমিশন অফিসে। এই যে আপনি গেটে প্রবেশ মুখে লিফটের সামনে একটা নোটিশ বোর্ড টানানো হয়েছে, সেই নোটিশ বোর্ডেই আপনার এটা তো আপনি দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য নোটিশ বোর্ডটা হতে পারে। এইখানে নির্বাচন, এখানে কোথাও লেখা আছে যে বিসিবির নির্বাচন কমিশন কার্যালয়, তাও তো লেখা নাই। আমরা কি করে ধরে নিব এটা একটা নর্মাল একটা নোটিশ বোর্ডের উপরে এই টানানো হচ্ছে? একটু আগে দেখলাম যে নির্বাচন কমিশন বিসিবির কিছু ছেলে এসে আপনার এই যে শিডিউল যে চেঞ্জ হয়েছে, একটু আগে চেঞ্জ করছে শিডিউলটা, সেই শিডিউলটা এবং আপনার যে খসড়া ভোটার তালিকাটা টানিয়েছে, তাই না? পুরো প্রক্রিয়াটাই কেন যেন মনে হচ্ছে যে একটা গোলক ধাঁধার মধ্যে রাখা। এই তালিকাটা কিন্তু আমাদের হাতে পাওয়ার কথা ছিল গতকালকে আপনার 7টার দিকে, এবং আজকে যেটা কথা ছিল, আজকে কিন্তু এর উপরে কিন্তু আপত্তি গ্রহণের কথা ছিল, সেটা তো হয় নাই। তাহলে কি দাঁড়ালো? আপনি আর একটা শিডিউল চেঞ্জ হলো, অর্থাৎ আমরা আগামীকাল আপত্তি গ্রহণের তারিখ, আপত্তি গ্রহণটা হবে কোথায়? এখন শুনলাম যে নির্বাচন কমিশন যে আছেন, প্রধান নির্বাচন কমিশন, উনি নাকি অফিস করছেন নাভানা টাওয়ারে, গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির যে অফিসটা, ম্যানেজমেন্ট অফিস, পুরনো ম্যানেজমেন্ট অফিস, সেইখানে হচ্ছে। তো এটা তো আপনি সাংঘর্ষিক। আপনি এখানে লিখবেন যে বিসিবির নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশনকে অফিস দেওয়া হচ্ছে এইখানে মিরপুর স্টেডিয়ামে, সেটা বাংলা স্টেডিয়াম, অথচ তাদের কার্যক্রমে কোনো রুম কক্ষ কোনো কিছু নাই, তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না সাংবাদিকরা। তাহলে নির্বাচনটা করছে কার? আসলে ক্রিকেট বোর্ড কি এটা পুরোপুরি একটা অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করছে কিনা, এটাই কিন্তু প্রশ্ন থাকে। যে দুইজনের নাম শোনা যাচ্ছে যে সভাপতি পর্যায়ে, তারা দুজনই কিন্তু এই দেশের পোস্টার বয়। তারা দুজনই কিন্তু এই দেশের জন্য অনেক কিছু করেছেন। তামিম ইকবাল করেছেন, বুলবুল করেছেন। তো এই যে আমেজ থাকার কথা ছিল, সেই আমেজটা নেই। আমরা দেখতে পাচ্ছি 15 জন কাউন্সিলরের যে থার্ড ডিভিশন কোয়ালিফিকেশনের যে অনেকগুলো কথা উঠেছিল, তাদের নাম নেই, আবার আরও 6 জনের কাউন্সিলরের নাম নেই। এটা আসলে আপনি কীভাবে দেখছেন? আপনি এই যে নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে 15 জনের নাম নেই, দেখতেছি সেটা হলো, এটা হচ্ছে থার্ড ডিভিশন কোয়ালিফাইড থেকে যে অটো পাস করছে যারা, যে টসের মাধ্যমে উঠেছে যারা, যেইটা নিয়ে আপনি দুদকের একটা কিন্তু অবজারভেশন ছিল, ওদের এনফোর্সমেন্ট টিমের যে এই ক্লাবগুলোর বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে বন্ধ ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে, এতদিন কিন্তু করে নাই। এখন সেটা মনে হচ্ছে যে এখানে তাদের কাউন্সিলের ফর্ম দেওয়া হয়েছিল, তাদের কাউন্সিলের ফর্ম পূরণও হয়েছে। যখন খসড়া ভোটার তালিকা নেয়, আপত্তি গ্রহণ এবং শুনানির মধ্যে যদি তাদের কাউন্সিলরশিপ তারা ফিরে না পায়, আইনি প্রক্রিয়া হোক বা অন্য কোনো প্রক্রিয়া হোক, তাহলে কিন্তু এই ধরে নিব যে দুদকের যে এনফোর্সমেন্ট টিমের যে অবজারভেশনটা, সেইটারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এখানে। অথবা ক্রিকেট বোর্ডের তরফ থেকে সেই ধরনের বার্তা নির্বাচন কমিশনের কাছে গেছে যে তাদের
কাউন্সিলরশিপটাকে স্থগিত করার জন্য, এটাই তো মনে হচ্ছে এখন। 17 তারিখ যখন ডেট দেওয়া হয়েছিল কাউন্সিলর ফর্ম যখন জমা দেওয়ার, এরপর 19, এরপর 22 তারিখেও কিন্তু সেই খসড়াটাও দেওয়া হয় নাই, এবং নির্ধারিত টাইম যেটা দেওয়া হয়েছিল 6টা পর্যন্ত, সেই 6টার পরে আমরা দেখতে পেয়েছি যে সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ তিনি প্রায় 9টা বাজে তিনি ফর্ম জমা দিয়েছেন। আমাদেরকে বলেছিলেন যে মিডিয়া কমিটি চেয়ারম্যান মিঠু ভাই বলছিলেন। তো এই যে আমরা যে কথা বলবো নির্বাচন কমিশনের সাথে যে এটা কিভাবে পসিবল হয়েছে, এইগুলো আমরা আসলে জানতে দেখুন, পারছি। এটা কিন্তু একটা আমার কাছে একটা অসৌজন্যমূলক মনে হচ্ছে, কারণ আপনি একটা নামের ক্ষেত্রে লিখছেন রিসিভ অ্যাট 8:30 PM। এটা হচ্ছে যে আপনি দেখেন যে এখানে ফারুক সাহেবের প্রতিপক্ষ কারা, তারা এই কাজটা করছে আমার যা কেন মনে হয়। আপনি এখানে কিন্তু জেলা বিভাগের, আমি যতটা জানি জেলা বিভাগের যে কাউন্সিলরশিপ জমাটা, এটা কিন্তু বিলম্বে হয়েছে, এবং এটা এত বিলম্বে হয়েছে, এটার তালিকাটা না পাওয়া পর্যন্ত এরা কিন্তু এই জায়গাটা তালিকাটা প্রকাশ করে নাই। তাহলে তাদের ক্ষেত্রেও টাইম লেখাগুলো উল্লেখ করা উচিত ছিল। আমার কেন যেন মনে হচ্ছে এই জায়গাটায় একটা আছে, এই আমার কাছে এটা অসুস্থ প্রক্রিয়া মনে হচ্ছে, এটা একটা আক্রমণাত্মক একটা পরিস্থিতি মনে আমি হচ্ছে। শেষ প্রশ্ন করি, সব মিলিয়ে আসলে নির্বাচনটা আপনি কিভাবে দেখছেন? আসলে শেষ পর্যন্ত এখন আপনি একটা নির্বাচন হলে ভালো, কিন্তু কালকে আদালতে একটা মামলা, সে মামলার আবার মানে রিট মামলা হয়েছে, সেই রিট মামলার আবার স্থগিতাদেশ দিয়েছে। এখন যে স্থগিতাদেশ মামলাটা কিন্তু চলমান, সেই মামলার যে শুনানি যেটা আপিল বিভাগে হওয়ার কথা, সেটা কিন্তু এখনো হয় নাই। সুতরাং আপনার যদি আবার নতুন করে মামলার জালে জড়ায়, এই যে আপনি যে 15 জন কাউন্সিলরশিপ যারা পেলো না, যাদেরকে কাউন্সিলর ফর্ম দিয়ে গেল, তাদের পক্ষ থেকে কোনো ধরনের যদি আপনার মামলা চিঠি যায়, বা এখানে তালিকায় আপনার 53 জন কাউন্সিলর জেলা বিভাগ থেকে আসছিল, যেটা হচ্ছে ডিসি প্রথমে তাদেরকে নমিনি করে পাঠাইছিল স্বাক্ষর দিয়ে, তাদের যে পরিবর্তনটা, সেইখানে যদি কেউ সংক্ষুব্ধ হয়ে যদি আবার মামলা করে, এখানে কিন্তু আমি খুব শঙ্কা দেখছি যে মামলার জালে ক্রিকেট বোর্ডের নির্বাচনটা জড়ায় কিনা। এবং সেই ধরনের পরিস্থিতি তৈরি হলে আপনি জানেন যে একটা সার্টেন জায়গায় কিন্তু নির্বাচন না হলে কিন্তু এডহক বডিতে যেতে হবে ক্রিকেট বোর্ডকে, এবং সেটা কিন্তু আপনি কোনোভাবেই 7 তারিখের পরে 7ই অক্টোবরের পর ক্রিকেট বোর্ডকে কিন্তু আপনি যদি এডহক বডিতে না করেন, তাহলে এটা হলো বেআইনি হবে। অর্থাৎ আপনাকে ক্রিকেট বোর্ডের মেয়াদ থাকার পরে, মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যাবে, তখনই কিন্তু এডহক করতে হবে। এডহকের দিকে যাচ্ছে কিনা এটা বিরাট কোশ্চেন থাকে এখন। আপনি যখন বুলবুল ভাই সভাপতি হয়ে আসেন, এর আগে ফারুক ভাই ছিল, আপনি খুব আশা করছিলেন যে বুলবুল ভাই অনেক ভালো কাজ করবে বা করতেছিল। শেষ পর্যন্ত এর আগে দেখেছি ফারুক আহমেদ যে মানে বেশি ক্ষমতা প্রয়োগ করেছেন, নিজের ক্ষমতা সর্বোচ্চ ব্যবহার করেছেন। এখন বুলবুল ভাইও সেই ক্ষমতার ব্যবহার করছেন, কিছুটা আশা হতো কিনা? দেখেন, আপনি বুলভাই তো গণমাধ্যম কর্মীদের সাথে তার সম্পর্কটা অনেক ভালো থাকার কথা। বুলভাই বন্ধুত্বমূলক সম্পর্কই ছিল আমাদের সাথে। কেন জানি আমার মনে হচ্ছে যে একটা পক্ষ হয়ে গেছে না, তামিম একটা পক্ষ হয়ে গেছে, রাজনৈতিকভাবে বলা হচ্ছে তামিম একটা পক্ষ, আর বুলবুল একটা পক্ষ হয়েছে, সরকারি পক্ষ হিসেবে বলা হচ্ছে বুলবুলকে। তো এই জায়গাটা আসলে ভালো না। কেন পক্ষ হবে? আপনি ক্রিকেট বোর্ড নির্বাচন ক্রিকেটাররা করতেছে, ক্রিকেট সংগঠকরা করতেছে, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো ছিল। ধন্যবাদ সবাইকে।